নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার এই বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন হরর স্টোরি আনার। আর আমার হরর স্টোরি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের নতুন গল্প। ঝমঝম করে বৃষ্টি নামলে কলকাতা শহরের রাত আরও রহস্যময় হয়ে ওঠে। সেদিন ছিল ভাদ্র মাসের গভীর রাত। রাস্তার ল্যাম্পপোস্টগুলো টিমটিম করে চলছিল, আর বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে তারানাথ তান্ত্রিক তার প্রিয় চেম্বারে বসেছিলেন। এক কোণে একটি জ্বলন্ত মোমবাতি আর ধূপকাঠির ধোঁয়া ছাড়া আর কোনো আলো ছিল না। ঠিক তখনই দরজায় একটি মৃদু টোকা পড়ল। তারানাথ চমকে উঠলেন। এই মাঝরাতে কে এলো? ভিতরে আসুন, তিনি শান্ত কণ্ঠে বললেন। দরজা ঠেলে এক যুবক প্রবেশ করল। তার জামাকাপড় ভিজে সপসপে, মুখটা ফ্যাকাশে আর চোখে এক অব্যক্ত ভয়। যুবকটির নাম সুমন, তারানাথের পূর্ব পরিচিত। আপনি? তারানাথ জিজ্ঞেস করলেন। সুমন কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, তারানাথ দা, আমাকে বাঁচান, আমি মায়া ছায়ার জালে জড়িয়ে গেছি। তারানাথ সুমনের হাতে একটি জল ভরা পাত্র এগিয়ে দিলেন। জল খান, শান্ত হন, তারপর সব খুলে বলুন। সুমন জল খেয়ে একটু স্বাভাবিক হলো। তারপর সে যা বলল তাতে তারানাথের অভিজ্ঞ চোখও বিস্ফোরিত হয়ে গেল। সুমন পেশায় একজন স্থপতি। সম্প্রতি সে কাজের সূত্রে কলকাতা থেকে বেশ কিছুটা দূরে একটি ছোট্ট গ্রামে গিয়েছিল। সেখানে এক পুরনো জমিদার বাড়ির সংস্কারের কাজ শুরু হয়েছে। বাড়ির মালিক গগন গাঙ্গুলি, তার স্ত্রী রেখা দেবী এবং তাদের একমাত্র মেয়ে শিউলিকে নিয়ে সেখানে উঠেছেন। বাড়িটি 100 বছরের পুরনো, আর এর চারপাশটা যেন এক অদ্ভুত নীরবতায় মোড়া। প্রথম দিন থেকেই সুমনের মনে হয়েছিল এই বাড়িতে যেন কোনো এক অজানা শক্তি লুকিয়ে আছে। রাতের বেলা ঘুমোতে গেলে সে প্রায় শুনতে পেত একটি মেয়ের কান্নার শব্দ। প্রথমে সে ভেবেছিল শিউলির কান্না, কিন্তু পরের দিন সকালে যখন সে শিউলিকে জিজ্ঞেস করল, শিউলি অবাক হয়ে বলল, আমি তো রাতে ঘুমিয়েছিলাম, আমি কেন কাঁদবো? ব্যাপারটা এখানেই শেষ হলো না। মাঝে মাঝে শিউলির হাবভাবও কেমন যেন বদলে যেতে লাগলো। সে একা একা কথা বলতো, দেয়ালে এক দৃষ্টিতে তাকিয়ে হাসত। তার চোখ দুটোতেও এক অস্বাভাবিক উজ্জ্বল্য দেখা যেত। একদিন বিকেলে সুমন একটা কাজের জন্য শিউলিদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ শিউলিকে দেখতে পেল সে। শিউলি জানলার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। তার মুখটা অদ্ভুতভাবে হাসিতে বিকৃত। সুমন কাছে যেতেই শিউলি ফিসফিস করে বলল, ওরা আসছে, সবাই আসছে, ওরা আসছে। সুমন আঁতকে উঠল। শিউলির পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু তখনই তার চোখ পড়ল একটি পুরনো পারিবারিক ছবিতে। ছবিতে গগন গাঙ্গুলি, রেখা দেবী এবং তাদের মেয়ে শিউলির সঙ্গে আরও একজন নারী আছে। কিন্তু রেখা দেবী বললেন, এটা আমাদের পুরনো ছবি, এখানে তো শুধু আমরা 3 জনই আছি। সুমন ছবিটা দেখিয়ে বলল, এই যে চতুর্থজন। রেখা দেবীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। একদিন গভীর রাতে সুমন তার ঘরের বিছানায় শুয়েছিল। হঠাৎ শিউলির কান্নার শব্দ শুনে সে উঠে বসল। এবার কান্নাটা আরও তীব্র এবং স্পষ্ট। শব্দটা আসছে বাগান থেকে। সে অবাক হয়ে ভাবল, এই রাতে শিউলি বাগানে কেন যাবে? সে ধীরে ধীরে দরজা খুলে বাগানের দিকে এগিয়ে গেল। চাঁদের আলোয় দেখল শিউলি বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা সুমনের দিকে ঘোরানো নয়। সে পেছন ফিরে দাঁড়িয়ে আছে আর কাঁদছে। তার পাশে আরও কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যাদেরকে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চার মতো মনে হয়। সুমন ভয়ে স্থির হয়ে গেল। সে দেখল শিউলি তার নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরেছে। তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে এবং তার ঠোঁটে
একটি অস্বাভাবিক হাসি ফুটে উঠেছে। হঠাৎ শিউলির পাশে দাঁড়ানো একটি ছোট্ট বাচ্চা তার দিকে তাকালো। সেই বাচ্চাটির চোখ দুটি জ্বলছে। সুমন আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে ঘরে ফিরে এলো। পরের দিন সকালে যখন সে গগন গাঙ্গুলিকে সব বলল, তিনি তখন কোনো কথা না বলে তার দিকে শুধু তাকিয়ে থাকলেন। তার চোখে জল এবং আতঙ্ক। এই বাড়ির একটি অন্ধকার ইতিহাস আছে সুমন, গগন গাঙ্গুলি বললেন। বহু বছর আগে আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া এই বাড়িতে থাকত। তার নাম ছিল ময়না। সে একজন অপয়া ছিল। তার মুখ দেখলেই অশুভ কিছু ঘটত। গ্রামের মানুষ তাকে ঘৃণা করত। একদিন তাকে ওই জঙ্গলে মেরে ফেলা হয়। তার মৃত্যুর পর থেকে এই বাড়িতে নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। সব জানার পর সুমন বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিল। সে তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে লাগলো। ঠিক তখনই তার দরজায় টোকা পড়ল। কে? আমি। একটি মৃদু কণ্ঠস্বর বলল। সুমন দরজা খুলতেই দেখল রেখা দেবী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি মিষ্টির পাত্র। আপনি চলে যাচ্ছেন? রেখা দেবী নরম স্বরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এই বাড়িতে আর থাকা আমার পক্ষে সম্ভব নয়। যদি কিছু মনে না করেন, আমি আপনার সঙ্গে শেষবারের মতো কথা বলতে চাই। রেখা দেবী বললেন। সুমন তাকে ভিতরে আসতে দিল। রেখা দেবী এসে সোফায় বসলেন। তিনি বলতে লাগলেন, আসলে ওই যে মেয়েটিকে শিউলি বলে মনে হচ্ছে, সে আসলে ময়না। সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। রেখা দেবী হঠাৎ সুমনের দিকে ঝুঁকে এলেন। তার চোখগুলো জ্বলছে। তার মুখে সেই বিকৃত হাসি। সুমন চমকে উঠল। রেখা দেবীর শরীরেও কি তবে ভর করেছে সেই অপশক্তি? সেদিনের কথা বলে সুমন থেমে গেল। তারানাথ সব শুনে মুচকি হাসলেন। তুমি যাকে রেখা দেবী মনে করেছ, সে রেখা দেবী নয়। তারানাথ বললেন, শয়তান রেখা দেবীর ছদ্মবেশ নিয়ে এসেছিল তোমাকে ভয় দেখানোর জন্য। কিন্তু আসল রেখা দেবী আর গগন গাঙ্গুলি কোথায়? সুমন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। আজ রাতেই তুমি এর উত্তর পাবে। তারানাথ বললেন, এখন শুধু তুমি আমার সঙ্গে চলো। রাত তখন 2টো। চারিদিক শান্ত, শুধু বাইরে শিয়াল ডাকছে। তারানাথ সুমনকে নিয়ে সেই বটগাছটার নিচে এলেন। চারপাশে কেবল কুয়াশা আর নীরবতা। তুমি এবার দরজা খোলার চেষ্টা করো, তারানাথ বললেন। সুমন দরজার দিকে এগিয়ে গিয়ে দেখল দরজার ঠিক মাঝখানে একটি তালা ঝুলছে, যা তার নিজের চোখে আগে কখনো দেখেনি। সে তালা খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে শিউলি, গগন গাঙ্গুলি এবং রেখা দেবীকে দেখা গেল। তাদের চোখে কোনো ভাবান্তর নেই। তাদের চোখগুলো বন্ধ, যেন তারা ঘুমিয়ে আছে। তারা ধীরে ধীরে সুমনের দিকে এগিয়ে আসছে। তাদের মুখের দিকে তাকাতেই সুমন ভয় পেয়ে গেল। তাদের দাঁতগুলো যেন মানুষের নয়, ধারালো এবং ভয়ঙ্কর। তাদের মুখ দিয়ে এক ধরনের জল বের হচ্ছে। তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বর এক অদ্ভুত শক্তি। মন্ত্রের শব্দে ঘরের ভিতরের জিনিসপত্র কেঁপে উঠল। সেই ভয়ঙ্কর রূপ ধরে আসা মানুষগুলো তারানাথের মন্ত্রের ভয়ে শিউলি, গগন গাঙ্গুলি এবং রেখা দেবীর শরীর থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। তারা সবাই মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল। তারানাথ তার জাদু মন্ত্র দিয়ে তাদের উপর জল ছিটিয়ে দিলেন। সুমন ভয় পেয়ে বলল, কিন্তু তারা কেন এই ভয়ঙ্কর রূপ ধরে এসেছিল? তারা ছিল সেই সব ছোট ছোট বাচ্চার আত্মা, যাদেরকে শয়তানরা মেরেছিল। তারা শিউলির সাথে এসেছিল তাদের প্রতিশোধ নিতে। শয়তানরা তাদের ব্যবহার করেছিল। তারানাথ উত্তর দিলেন। তারপর থেকেই সেই গ্রামে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কিন্তু সুমন আর তারানাথ দুজনেই জানেন, সেই রাতে তারা যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তা ভোলার নয়। মাসখানেক পর
সুমন তারানাথকে আবার ফোন করল। তারানাথ দা, গগনবাবু আর রেখা দেবী ভালো আছেন এবং শিউলিও স্বাভাবিক হয়েছে, কিন্তু ওর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করছি, এক ধরনের বিষণ্ণতা তার চোখ মুখে দেখা যায়। ভয় পেও না, তারানাথ বললেন। এটি ময়নার আত্মা শিউলির সাথে চলে যাওয়ার ফলে ঘটেছে। ময়না শিউলির ভেতর থেকে চলে যাওয়ার কারণে শিউলির ভেতর আনন্দ, কষ্ট এবং ভালোবাসার অনুভূতি কম কাজ করছে। তবে চিন্তা করো না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই বলে তারানাথ ফোনটা কেটে দিলেন। তিনি জানতেন কোনো কোনো রহস্যের কোনো শেষ নেই। কিছু কিছু সত্য মানুষের কাছে অজানা থাকাটাই ভালো।